করতেছি, মানে আমার থেকে আমার হাজবেন্ডের বেঁচে থাকাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। ২-৪ জন মিলে আমাকে যদি একটু হেল্প করেন আমার হাজবেন্ডের চিকিৎসার জন্য, আমার বাচ্চাটার মাথার উপরের ছাদটা, আল্লাহ যে ছাদটা দিয়েছেন সেটা, তো এটুকু হেল্প যদি আমাকে করেন আমি চিরজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আবারও ক্যামেরার সামনে। গতকালকে ভিডিও দিতে পারি নাই, আপনারা অনেকেই কমেন্ট করতেছেন। গত পরশুদিন আমি 2টা ভিডিও দিয়েছি। রাতে একটা, ওই ভিডিওটা ইউটিউব ডিলিট করে দিচ্ছে, তারপরে সকালে আবার সেম ভিডিওটা আপলোড দিছি। তো আমার হাজবেন্ডের অসুস্থতার সম্পর্কে, তো ওই ভিডিওতে আপনারা এত পজিটিভ কমেন্ট করছেন, অনেকে অনেক ধরনের উপদেশ দিচ্ছেন, যেটার জন্য আমি আন্তরিকভাবে আহ সত্যি অনেকটা খুশি আমি। তো যাই হোক, অনেকে আবার জিজ্ঞাসা করছেন যে, অনেকে বলতেছেন আপু ওনাকে নিয়ে ভালো ডাক্তার দেখাও, হসপিটালে অ্যাডমিট করো। তো আসলে আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো একটু পরে। তার আগে ভাবলাম আপনাদের সাথে সরাসরি কথা বলে নেই। তো ডাক্তার কি বললেন, কি হলো, কোথায় গিয়েছিলাম, তো সবটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি একটু সময় আপনাদের সাথে কথা বলে নেই। অনেকেই বলতেছেন যে এত বড় কিডনির ফাংশন গুলো এতটা হাই, তো এত একটা সমস্যা, এটা আগে কেন বুঝতে পারলে না? তো প্রথমে আমি ওই বিষয়টা ক্লিয়ার করি। আসলে আজ থেকে 6-7 মাস আগে মনে হয় একবার কিডনি টেস্ট হয়েছে। আমার যতটুকু আইডিয়া, আসলে সবসময় ডাক্তার টেস্ট ওসব করতে করতে অত কিছু আমার মাথায় নেই। আর আমি তো নিজে থেকে কোনো টেস্ট করাইনি। উনি ডায়াবেটিসের জন্য ওনার একজন ডাক্তার ধরা, করিমগঞ্জের মানুষ দাস, তো ওই ডাক্তারকে আর কি উনি দেখেন, তো দেখান। কিছুদিন আগে উনার এই মানে পেটের সাইডে একটু ব্যথা ছিল, আর আরো নানান ধরনের কিছু সমস্যা ছিল, যেটার জন্য আর কি ডাক্তারকে উনি বলেছিলেন। তো ডাক্তারকে উনি নিজে থেকেই বলছেন যে কোনো টেস্টের প্রয়োজন হবে কিনা, আমি বলে দিয়েছিলাম ওটা বলার জন্য, কারণ মানুষ দাস ডাক্তার ভালো, কিন্তু আহ ওই যে ডাক্তার হিসাবে যে পেশেন্টকে কোনটা করলে ভালো হবে না হবে, মানে ডাক্তার তো অনেকেই হয়, তবে মন থেকে মানুষের সেবা আসলে আজকালকার যুগে কয়জন ডাক্তারই বা করে। তো যাই হোক, তখন কিছু টেস্ট করা হয়েছিল। তখন মনে হয় কিডনির টেস্ট করা হয়েছিল নাকি, আমার আসলে ঠিকঠাক ভাবে মনে নেই, নাকি আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল, যেটা দেখে ডাক্তার বলেছিলেন, মানে ডাক্তার যে টেস্ট গুলো আর কি সাজেস্ট করেছিলেন ওইগুলোই করা হয়েছিল, তার বাইরে আর কোনো টেস্ট করা হয় নাই। তো তখন অনেকটা, প্রায় 7,000 টাকার টেস্ট করা হয়েছিল। তো তারপরে ডাক্তার বলছিলেন একটা কিডনি একটু চ্যাপ্টা হয়ে গেছে, আর ওরকম আর কি কিছু সমস্যার কথা উনি বলেছিলেন। তবে ওই সময় এরকম কোনো জটিল সমস্যা ছিল না, আর রিপোর্টেও আমি এরকম কিছু দেখিনি, বা ডাক্তারও সেরকম কিছু বলেন নাই। তো কিছুদিন আগে লিভার ফাংশনের মানে লিভারের ইনফেকশনটা যখন ধরা পড়ছে, তখন আবার ডাক্তার কিছু টেস্ট দিয়েছিলেন। ওই সময় কিন্তু কিডনি টেস্টটা উনি দেন নাই, লিভার ফাংশন মানে আলট্রাসোনোগ্রাফি দিয়েছিলেন, আর ব্লাডের কিছু টেস্ট দিয়েছিলেন। তো আলট্রাসোনোগ্রাফিতে ওই যে লিভারের ফাংশনটা ধরা পড়ার পরে ডাক্তার এলএফটি মানে লিভার ফাংশন টেস্ট গুলো করতে দিয়েছিলেন। তো ওইটাই আর কি। তো যাই হোক, বুঝতে পারি নাই আসলে, উনি তো বাইরের দিক থেকে সুস্থ স্বাভাবিক, মাঝে মধ্যে শুধু বলতেন ওনার এই কোমরের সাইডে একটু ব্যথা করে। তো আমি, আমার ধারণা ছিল, আমি একবার বলেছিলাম যে একবার কিডনি টেস্ট গুলো করিয়ে নিলে ভালো হতো। বাট আমার হাজবেন্ড আসলে একটু কনজিস টাইপের মানুষ, উনি আমার বেলায় খরচ করবেন, ছেলের বেলায় খরচ করবেন, কিন্তু নিজের বেলায় করতে চান না, বা ওই যে ঔষধ, আমি যেমন আমার সামান্য কিছু হলে আমি বই পেয়ে যাই, আমি নিজে থেকেও দেখা যায় অনেক সময় টেস্ট করি। তো ওই বিষয়গুলো আসলে ওনাকে দিয়ে করানো যায় না, উনি বলেন শুধু শুধু টাকা খরচ। তো যাই হোক, নেগলিজেন্সি যেটাকে বলে আর কি। আমার মনে হয় একটা জিনিস কি, উনি নিজে সবসময় একটু লজ্জাবোধ করেন, যেহেতু আমি, আমার ইনকামে মোটামুটি এখন সংসার চলে, ওনার স্কুলটা তো জাস্ট চালানো হচ্ছে, ওটাতে কোনো ইনকাম হচ্ছে না, মানে
স্টুডেন্ট একেবারে কম। আর আমাদের স্কুলটা একটা গ্রামের এরিয়ায়, আপনারা দেখছেন। আর মাস যে টাকাটা আর কি মাসে মান্থলি ফিজ যেটা আর কি দেওয়ার কথা, ওটা যদি গার্জেন্সরা কমপ্লিট করে দিত, তাহলে হয়তো কোনো মতে আর কি উনিও কিছুটা টাকা পেতেন। তো যেহেতু স্কুলটা উনার দায়িত্বে, তো মাস শেষে যে টাকাটা উঠানো হয়, মানে কি বলবো, ফিজ এনে দিও বললেও হবে না। মানে তারা দিতে 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 1 সপ্তাহ 10 দিন তারা দিতে দিতে কিছু টাকা উঠে, তারপরে দেখা যায় অনেকজন স্টাফ আছেন যাদের দিকটা খেয়াল করতে হয়। আর আমিও এই বিষয়ে ছাড় দিছি, কারণ আমি যদি ছাড় না দিতাম তাহলে হয়তো স্কুলটা অনেক আগেই বন্ধ করে দিতে হতো ফ্যামিলির তাগিদে। যেহেতু আমি ফ্যামিলির চালানোর যে টেনশনটা আছে ওটা উনার মাথা পর্যন্ত পৌঁছাতে দেই না, আমি আমার নিজের মাথায় নিয়ে নেই, নিজের দায়িত্বটা নিয়ে নেই। তো ওইটার কারণে হয়তো উনি একটু লজ্জাবোধ করেন, যেটা আমি মানে উনার ভাবভঙ্গি দেখলে আর কি যেটা মনে হয়। অনেক সময় বলেন যে আমি লাইফে ব্যর্থ, আগে অনেক কিছু করছি কিন্তু বিয়ে করলাম, বউ বাচ্চা যখন হলো তখন আমার মানে এরকম কন্ডিশন, এখন আমার বউয়ের উপরে চলতে হয়। তো এরকম কথা বলেন, যেটার জন্য আমার খারাপ লাগে। আমি আশ্বাস দিই যে বউ তো আর পর না, যে কোনো একজন দায়িত্ব নিলেই হলো, যার ক্ষমতা আছে সে নিচ্ছে। তো এরকম আর কি। তো যাই হোক, এখন আজকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। আমাদের শিলচরে বোরাকভেলিতে ওরকম ভালো কোনো ডাক্তার নেই, মানে বিশেষ করে কিডনি স্পেশালিস্ট আর কি। তো আমাকে শিলচরে কয়েকজন আপু গতদিন কমেন্ট করেছিলেন, কয়েকজন, যে এমআর মজুমদার আর কি, ওই ডাক্তারকে দেখাতে। তো তারপরে ওখানে গেছি, গিয়ে হসপিটালে ঘুরে দেখা যায় ওই ডাক্তার নেই। তো ওই ডাক্তার এই হসপিটাল ওই হসপিটাল করতে করতে শেষমেশ আমি ওই যে অ্যাপোলো ক্লিনিক, ওখানে একজন ডাক্তার আর কি, কিডনিরই ডাক্তার, তবে জুনিয়র ডাক্তার, ওইরকম স্পেশাল না আর কি। তো যাই হোক, ওনাকে দেখানো হয়েছে, উনি কি বলছেন না বলছেন সেটা তো আমি ভিডিওতে অবশ্যই বলবো। তো কনক্লুশনটা আমি আগেই দিয়ে দেই। আমি যতটুকু বুঝতে পারছি, মানে উনার কিডনির সমস্যাটা যতটা মারাত্মক বর্তমানে, যতটা মারাত্মক রিপোর্ট আসছে, ওটা আসলে কিডনি একেবারে বিকলের দিকে। তো ওটা আসলে অবহেলা করলে হবে না। আমি আমার শরীরে যতক্ষণ রক্ত আছে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমার বাচ্চার বাবাকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, আর উসিলাটা যেন আমি করি। মানে এটাই আর কি আমি আমার নিজের প্রতি আর কি একটা কমিটমেন্ট, যেটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে কিন্তু হবে না, আমি যতটুকু আন্দাজ করতে পারতেছি। এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে ইমার্জেন্সি যদি কোনো কিছু লাগে, যেহেতু ওনার কিডনির কন্ডিশনটা খারাপ, আর ইমার্জেন্সি যদি কোনো কিছু করতে লাগে, আমার আসলে রিলেটিভ কেউ বা কারো কখনো কিডনি ডিজিজ ছিল না, তো ওই জন্য আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই। তো ওখানে গেলাম, যাওয়ার পরে ডাক্তারের কথাবার্তা শুনে বা যেটুকু আমার মনে হয়েছে, মানে ওনার এই এত জটিল চিকিৎসাটা এখানে আসলে সারবে না। যদিও সারানোর মালিক আল্লাহ, তারপরেও চেষ্টা তো আমাদেরকে করতেই হবে। কিন্তু ওখানে ওই জায়গায় আমি যে ডাক্তার দেখিয়েছি, এমআর মজুমদার যিনি ডাক্তার, উনি আরেকটু ভালো ডাক্তার আমি শুনছি, তবে উনাকে দেখানোর জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু উনি বর্তমানে ছুটিতে আছেন। এই মাসের 22 তারিখ আসবেন, উনি বাইরে কোথাও গেছেন। তো আমাদের দুর্ভাগ্য ওনাকে পাই নাই। যাই হোক, পরে যে ডাক্তার দেখিয়েছি ওই ডাক্তারের কথাবার্তায় আমার মনে হয় না যে আর আমাদের এখানে মানে ওনাকে বাইরে কোথাও নিতেই হবে, যেমন গুয়াহাটি বা, দেখা যাক, আমি যতটুকু আর কি চেষ্টা করব। আমার ইচ্ছা আমি ওনাকে ওই যে কিছুদিন আগে আমি যেখানে গিয়েছিলাম সিএমসি, ওখানে যাব। কারণ কিডনির ডিজিজ গুলো আসলে অনেকটা ব্যয়বহুল, কিডনির চিকিৎসা গুলো হয়, কিডনি লিভার ওগুলো। তো তারপরেও সিএমসি তে আমার মনে হয় আমাদের মিডল ক্লাসের জন্য বেস্ট, কারণ ওখানে অতটাও খরচ হয় না। খরচ হয় একটু বেশি, যাওয়া আসা, থাকা খাওয়া ওইসবে একটু খরচ বেড়ে যায় আর কি। তো যাই হোক, আমি মানে ভাবনা চিন্তা করতেছি ওখানেই নিয়ে যাওয়ার। আহ ওখানে নিয়ে গিয়ে যদি সম্ভব হয় আর কি, তো ওখানে নিয়ে যাবো আমি ভাবতেছি। কারণ ওটাই আমি দেখছি, ওখানকার চিকিৎসা ব্যবস্থা বা ওখানকার পদ্ধতি, ডাক্তারদের বিহেভ, মানে ওরা
এত গুরুত্ব সহকারে পেশেন্টদেরকে দেখে আর কি। তো যাই হোক, আমার যতটুকু আইডিয়া থেকে আমি ভাবতেছি যে আমি যেহেতু নিজের জন্য বেস্ট যে জায়গায় যাওয়ার চেষ্টা করছি, উনাকেও আমি সেখানে নিয়ে যাব। তো তারপরে দেখা যাক আমি কতটা কি করতে পারি সেটা বলতে পারবো না, কারণ আমার হাত একেবারে ফাঁকা। তো এটা আমার আসলে ভিডিওর সামনে এসে বলতে লজ্জা লাগতেছে। এই যে আমি কথা বলতেছি, কিন্তু সত্যি বলতে আমি আপনাদের চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলতে পারতেছি না, আমার খুব বেশি লজ্জা লাগতেছে। আর বারবার যে এরকম সিচুয়েশনে আমি পড়বো, এটা আসলে কখনো কল্পনাও করি না। কিছুদিন আগে আমার শ্বশুর বাড়ি রিলেটেড যে ঝামেলাটা হয়েছে, ওটাতে আমাদের যা টুকটাক সেভিং ছিল সবটা শেষ করে দিছি। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, আমি যখনই যখনই কোনো না কোনো দিক দিয়ে আমার হাত ফাঁকা হয়ে যায়, তখনই একটা বিপদ আসে। যতবার মানে যখন একটু টাকা পয়সা মোটামুটি একটা থাকে, তখন কিন্তু আহ মানে এই অসুস্থতা গুলো হয় না। সরি, আমি আসলে কি বলতেছি আমি নিজেও বুঝতে পারতেছি না। তো আমি আসলে আহ দেখছি যখন আমার হাত একেবারে ফাঁকা থাকে, তখনই একটা বিপদ চলে আসে। যেমন এই কিছুদিন আগে আমাদের যা টাকা পয়সা ছিল, যতটা ছিল, কিছু টাকা ঋণও করছি। ঋণ টিন করে আমাদের বাড়ির ঝামেলাটার জন্য আর কি টাকাগুলো দিছি। তারপরে এখন হাত একেবারে ফাঁকা, ওই মুহূর্তে ওনার অসুস্থতাটা ধরা পড়ছে। তো সেজন্য আমি অনেক বেশি চিন্তিত। আমি সেদিন বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এত গুড়ের মধ্যে ছিলাম। মাগরিবের আজানের আগে আমি নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কারণ ওদিন একটু বৃষ্টি ছিল। আর মাগরিবের আজানের টাইম হয় নাই, অন্ধকার হয়ে গেছে বাইরের দিকটা। তো অন্ধকার দেখে আমি এসে নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করছি। আর তারপরে এত টায়ার্ড লাগছিল, মানে মাথা কাজ করে না, কি করব। তো তখন আমি শুয়ে পড়ছি। এসে শুয়ে পড়ার পরে আমার ঘুম চলে আসছে, মানে টায়ার্ড লাগছে আর ঘুম চলে আসছে। আমার ঘুমানোর পরে মাগরিবের আজান দেওয়া হয়েছে। তারপরে আরিয়ানের বাবা আমাকে ডাকাডাকি করতেছে নামাজ পড়ার জন্য। রাহিলা বলে আপা তো নামাজ পড়ে তারপরে শুয়েছেন। তো দেখুন আমি এইরকম কাণ্ড করতেছি, মানে কি করতেছি আমি কিছুই বুঝতে পারতেছি না। আজানের আগে আমি নামাজ পড়ে নিচ্ছি। আল্লাহ আল্লাহ অবশ্য আমার সিচুয়েশনটা বুঝতে পারবেন। তো এখন আসলে আমি কথাগুলো বলবো, আসলে বলতেও লজ্জা লাগতেছে। আর আশা করি কি বলবো আপনারা বুঝতেও পারতেছেন। তো আমার অনেক হেটার্সরা আছেন, আমি জানি। এখানে এসে আবার উল্টাপাল্টা কমেন্ট শুরু করে দিবেন। তো কমেন্ট করলেও আমি করার কিছু নেই, আমি কমেন্ট ফেস করতেও রাজি। কারণ আমার হাজবেন্ডের জন্য আমি সবকিছু করতে রাজি। যতটুকু অপমান, যতটা সহ্য করতে হয় আমি করব। ইনশাল্লাহ আমি সহ্য করার চেষ্টা করব। কারণ আমার হেটার্স যারা আমাকে হিংসা করেন অনেকেই। তো আহ, আমি আমি জানি কমেন্ট করবেন, তারপরেও আমি কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। আমাকে তো আপনারা অনেকবার হেল্প করলেন, টাকা পয়সার দিক দিয়ে আমাকে অনেকবার হেল্প করেছেন আপনারা। 2-3 বার আমি বড় বড় অসুস্থ যখন ছিলাম, বড় বড় অসুখের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম, তখনও আপনারা আমাকে হেল্প করেছেন। আর আরো একবার, জানি না ভবিষ্যতে কি হবে, কারণ আল্লাহ আসলে কোন সময় কাকে কোন অবস্থায় রাখেন, হয়তো আরো কখনো সময় আসবে এর থেকেও খারাপ সিচুয়েশনে আল্লাহ নিয়ে আসবেন। তাই এটা নিয়ে আমি গর্ববোধ করব না বা সেরকম কিছু বলবো না। তবে এটুকুই বলতেছি, আমার হাত একেবারে ফাঁকা, বিশ্বাস করবেন কিনা জানি না। তো আমার হাজবেন্ডের চিকিৎসাটা এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। তো প্লিজ আপনারা তো অনেকেই আমার ভিডিও দেখেন, তার মধ্যে থেকে আমাকে 2-4 জন যদি একটু হেল্প করেন, তাহলে খুব বেশি উপকার হতো আমার। কারণ আমি আমার বাচ্চাটা যতটা গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে, আমি মনে করি আমার হাজবেন্ডের বেঁচে থাকাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমি যদি কোনো অসুস্থতায় মারাও যেতাম, তাহলে আমার বাচ্চাটা অন্তত তার বাবার কাছে, প্লাস মানে তাকে বাড়ি ছাড়া হতে হতো না, এই বাড়িতেই থাকতে পারতো। হয়তো মায়ের আদর পেত না, কিন্তু মাথার উপরে ওর বাবা থাকতেন, প্লাস ওর বাবার বাড়িতে থাকতো। কিন্তু আমার হাজবেন্ডের যদি কিছু হয়ে যায়, আল্লাহ না করুন সেরকম কিছু হোক, আমি চাই না। তো যদি উনার কিছু হয়ে যায়, তাহলে আমাদের মা ছেলের অবস্থাটা কি হবে
তো আমি স্বার্থের জন্য বলছি না, জাস্ট আমি ওই বিষয়টা আর কি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। মানে আমার থেকে আমার হাজবেন্ডের বেঁচে থাকাটা আরো বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার বাচ্চার জন্য। তাই দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। আর আমি বলছি না যে করতে হবে, তারপরেও যদি আপনাদের মধ্যে থেকে 2-4 জন মিলে, বেশি প্রয়োজন নেই আমার, আমার যতটুকু আমিও চেষ্টা করতেছি, 2-4 জন মিলে আমাকে যদি একটু হেল্প করেন আমার হাজবেন্ডের চিকিৎসার জন্য, আমার বাচ্চাটার মাথার উপরের ছাদটা, আল্লাহ যে ছাদটা দিয়েছেন সেটা অক্ষত রাখার জন্য। তো যদি আপনারা আমাকে হেল্প করতে পারেন, যাদের পক্ষে সম্ভব হয় আর কি, আমাকে একটু হেল্প করবেন। আমি ওনাকে বাইরে কোথাও নিয়ে যাব, সেটা যেখানেই হোক। যদি আমি আমার সামর্থ্য হয় চেন্নাইয়ে নিয়ে যাওয়ার, তাহলে আমি চেন্নাইতে নিয়ে যাবো। আর যদি সেরকম সামর্থ্য নাও হয়, আমি যদি অ্যারেঞ্জ করতে না পারি, তাহলে অন্তত আমি গুয়াহাটিতে গিয়ে ভালো কোনো ডাক্তার দেখাতে পারবো। তো এটুকু হেল্প যদি আমাকে করেন, আমি চিরজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আর আমি আসলে বেশি কিছু বলতে পারতেছি না, তো সরি, আমি একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ওটা বলতেছি আমার কান্না চলে আসছে বারবার, যদিও অতটা সহজে আমার কান্না আসে না। যখন কিন্তু আমার নর্মাল কথাবার্তা বলতে গেলেই দেখা যায় কান্না চলে আসে। তো শেষ কথা এতটুকুই, আহ আপনাদের যাদের পক্ষে সম্ভব হয়, সেটা দেশের হোক বা বিদেশের হোক, যেখানকার হোক, যাদের পক্ষে সম্ভব হয়, যতটুকু দিয়ে সম্ভব হয়, আমাকে একটু হেল্প করার চেষ্টা করুন আমার বাচ্চাটার দিকে তাকিয়ে। মানে এতটুকুই আর কি বলার, আর কিছু বলার নেই। আমাকে যেভাবে মায়া করছেন আমার হাজবেন্ডের চিকিৎসার জন্য, মানে আরেকবার আমাকে একটু মায়া করুন আমার বাচ্চাটার দিকে তাকিয়ে। তো যাই হোক, আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার আর স্ক্যানার লাগিয়ে দিচ্ছি, আপনারা যারা পারবেন দিবেন, যতটুকু সম্ভব, যতটা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাকে একটু হেল্প করবেন। আর যারা দিতে পারবেন না, তাদের জন্য আমার এটুকু বলার, তো সবাই তো, সবার অনেকের মন আছে, কিন্তু আমার মতন মন আছে মানুষের উপকার করার, কিন্তু আল্লাহ হয়তো ওইভাবে দম দেন নাই। তো এরকম অনেকে আছেন যাদের ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই। তো আপনারা প্লিজ মন খারাপ করবেন না। আর তার থেকেও বড় যেটা, আপনারা দোয়া করবেন, কারণ আমি অনেকবার প্রমাণ পেয়েছি, আমি যখনই বড় কোনো সিচুয়েশনের মধ্যে পড়েছি, আপনারা অনেকে আমাকে ফাইন্যান্সিয়াল দিক দিয়েও হেল্প করেছেন, আর অনেকে আমার জন্য এত বেশি দোয়া করছেন যেটা আসলে বলার বাইরে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনার সমস্যাটা যেখানে হোক বা যে জায়গার উসিলায় হোক, ওনার এই অসুস্থতাটা থেকে আল্লাহ ওনাকে শিফা দান করেন, এইটুকু দোয়া করবেন। আর আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার, স্ক্যানার, তারপরে আমার ফোন নাম্বার দিয়ে দিছি। আপনারা চাইলে আমার সাথে ফোনেও যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর সব থেকে বেটার হবে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোনও করতে পারেন। তো সবশেষে আমি আজকে কি কি করলাম সেটা আপনাদেরকে একটু দেখিয়ে আসি। তো গতকালকে রাতে আমার বাগ্নে, মানে যার গাড়িতে আমরা কোথাও যাওয়ার সময় যাতায়াত করি, তো ওকে বলে রাখছিলাম, ও সকাল সকাল চলে আসছে। দেখুন, একেবারে সকাল সকাল উঠে রেডি হয়ে আরিয়ানের বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি। জুবাইরকেও সাথে নিচ্ছি আজকে, কারণ অনেক সময় দেখা যায় ওনার মাথা ঘুরায়, তো ওনার হাতে ধরতে হয়। তো জুবাইরকেও সাথে নিচ্ছি, আর আমি যাচ্ছি আরিয়ানকে বাসায় রেখে যাচ্ছি। তো আমাদের রাস্তাটা মোটামুটি এখন ভালো হয়ে যাওয়ায় গাড়ি একেবারে বাড়ির সামনে চলে আসে, তাই বেশি একটা হাঁটতেও হয় না। তো খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম শিলচরের উদ্দেশ্যে। তো আমাদের করিমগঞ্জে তো ওই বিভাগের কোনো ডাক্তারই নেই, আর শিলচরে যদিও বা 1-2 জনের খবর আমি পেয়েছি, তারপরেও আমার লন্ডনের একজন ভাইয়া, যিনি আমার সাথে সবসময় যোগাযোগ করেন, উনার খালাতো ভাই আছেন শিলচরে, উনিও নাকি কিডনি পেশেন্ট।
তো উনি ওনার নাম্বার দিয়েছিলেন, ওনার সাথে যোগাযোগ করতে বলেছিলেন একটু আইডিয়া নিতে। তো ওনার সাথেও কথা বলে যতটুকু উনি বলছেন যে শিলচরে ওরকম ভালো কোনো ডাক্তার নেই, ওনার বাড়ি শিলচর। তো উনিও বলেছিলেন ও যে ডক্টর MR মজুমদার উনার কথা। উনি বলছিলেন উনাকে উনি প্রথমে দেখিয়েছিলেন, তবে পরে ওখানে উনি উনার মানে আহ, কল্পনা যতটুকু আর কি ওইভাবে ফলাফল পান নাই, যার জন্য উনি এখন গুয়াহাটিতে চিকিৎসারত আর কি অবস্থায় আছেন। তো উনি বলছেন যে আসতে পারো, ইমার্জেন্সি হিসাবে আসতে পারো, আর যদি ডায়ালিসিস, কি বলে এটাকে, ডায়ালিসিস নাকি আমি ঠিক জানিও না, তো যদি ওটার প্রয়োজন পড়ে তাহলে বাইরে ডাক্তার দেখালেও তোমাকে ওখানেই করাতে হবে, কারণ বাইরে তো আর সবসময় যেতে পারবে না, তাই ডায়ালিসিসটা এখানেই করতে হবে। তো যাই হোক, ওই জন্য শিলচরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। অনেকবার শিলচরে গেছি, কিন্তু আজকে সেকেন্ড টাইম আমার মন এত বেশি খারাপ, কারণ প্রথমবার যখন আমি অপারেশনের জন্য হসপিটালে যাচ্ছিলাম, ফার্স্ট টাইম যখন আমার ব্রেস্টে টিউমার হয়েছিল, তো ওই সময়টা, ওই দিনটা আমার বুক এরকম ধড়ফড় করে কাঁপছিল। আর আমি মানে এই যে খতমে ইউনিসের আয়াতটা পড়ছিলাম। তো আজকেও আমার কন্ডিশনটা ওইরকম, আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, রাস্তাটা এত বেশি লম্বা মনে হচ্ছে। তো যাই হোক, অনেকটা জার্নি করে শেষমেশ আমরা এই যে শিলচরে চলে আসছি। আর আমরা যাবো এখন এই যে মেডিলেন হসপিটাল, যেটা আর কি, যে চলে আসছি মেডিলেন হসপিটালে। জীবনের প্রথমবার এই হসপিটালে আসছি। এত হসপিটালে গেছি এই ছোট্ট জীবনে, এত ডাক্তারের কাছে গেছি, এত হসপিটালে গেছি, যেটা হয়তো আমার মতন এই বয়সে কোনো মেয়ে এত হসপিটালে বা এত ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে নাই। তো ওখানে এসে রিসেপশনে কথা হলো, একজন আপু, আমার ভিউয়ার্স আপু বলেছিলেন আমাকে ওই ডাক্তারের টোকন নিয়ে দিবেন। তো যাই হোক, সকালে আর ওনার সাথে কথা হয় নাই, সরাসরি হসপিটালে চলে আসছি। এখানে এসে শুনলাম, মানে আপু বলেছিলেন হসপিটালে চলে আসতে সকালে, তো এখানে এসে শুনি ডাক্তার নেই। উনি ওই যে MR মজুমদার যিনি আর কি, উনি নাকি ছুটিতে আছেন, 21 তারিখ পরে আসবেন। তো ওখানে তো আর বসে লাভ নেই, ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে ওই আপুর সাথে কথা হলো, আপু বললেন ওই যে অ্যাপোলো ক্লিনিক আছে শিলচরে, ওখানে যেতে। তো ওখানে যাওয়ার আগে আমি এখানে যে হোটেলে ঢুকে একটু খাবার খেয়ে নিচ্ছি। সকাল 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 আসছি, কিছুই খাইনি। এখানে পুরি ছিল, লুচি যেটা আর কি, যাই হোক আমরা পুরি বলি। তো লুচি নিয়েছি, আর জুবাইর আর আমি খাচ্ছি। আরিয়ানের বাবা তো সকালে বাসা থেকে উনাকে কিছুটা খাবার খাইয়ে আনছি, উনার বাইরের খাবার তো উনাকে দেওয়া যাবে না, প্লাস উনার তো খাবার দাবারে এখন অনেকটা রেস্ট্রিকশন আছে, তো বাইরে থেকে খাবার দাবার করিয়ে নিয়ে আসছি। আর এখন দেখুন আমরা যাচ্ছি এই যে অ্যাপোলো ক্লিনিকে। তো ফাইনালি আমরা ওখানে চলে আসছি। ওখানে অনির্বাণ দত্ত নামে আর কি একজন অনির্বাণ দাস না দত্ত কি, আমি প্রেসক্রিপশনে নামটাও ঠিকঠাক দেখি নাই, টাইটেলটা। তো ওখানে চলে আসলাম, যেহেতু পাই নাই ওই মুসলিম যে ডাক্তার ছিলেন ওনাকে তো পাই নাই, তো ইমার্জেন্সি হিসাবে তো একজন ডাক্তার দেখাতে হবে, কারণ আমি যদি বাইরে যাই তো আমার টাকা অ্যারেঞ্জ করতে করতেও সময় লাগবে, আর ওই সময়ের ভেতর যদি কোনো সমস্যা হয়, ওই জন্য আর কি ইমার্জেন্সি হিসাবে ওখানে চলে আসা। তো যাই হোক, ওখানকার ডাক্তার দেখলেন, আগামীকালকে আবার ডেট দিয়েছেন, আগামীকালকে যেতে আবার নাকি কিছু পরীক্ষা করতে হবে, ডায়ালিসিসের প্রয়োজন হবে কিনা, সেটা যদি হয় তাহলে আগামীকালকে আর কি ওই ডায়ালিসিসটা কি, ওটা আসলে নামটা আমার ভুল হতে পারে, আমি জাস্ট ওনার মুখ থেকেই শুনছি। তো ওটা করতে হবে, ওটা যদি আগামীকালকে আর কি করার জন্য বলছেন, ওটার জন্য আগামীকালকে গ্রিন হিলস হসপিটালে যেতে হবে। তো যাই হোক, আগামীকালকে কি করব না করব জানি না, আজকে এখন বাড়িতে চলে যাচ্ছি। আর আমার স্ক্যানার নাম্বারটা এখানে দেওয়া আছে, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।